দর্শক, ঘুম মানুষের জীবনের সবচেয়ে শান্ত এবং নির্ভর একটি সময়। একটি পরিবারের শান্তিও অনেকটা নির্ভর করে নিরবিচ্ছিন্ন ঘুমের ওপরে। এই ঘুমই যদি রাতে বারবার ভেঙে যায় বিকট নাক ডাকার শব্দে, তখন সেটি শুধু ব্যক্তিগত সমস্যাই থাকে না, হয়ে ওঠে পুরো পরিবারের জন্য অস্বস্তির কারণ। কোনো কোনো দম্পতির রাত কাটে আলাদা ঘরে, কেউ বা ঘুমের অভাবে সারাদিন ক্লান্ত থাকেন, আর কেউ বা বলেন নাক ডাকা এটা তো কোনো সমস্যাই না। তবে এই নাক ডাকার পেছনে লুকিয়ে থাকতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো জটিল একটি সমস্যা। আজকে একজন রোগীর বাস্তব গল্প আপনাদের শোনাবো, কিভাবে তিনি দীর্ঘদিন ধরে এই নাক ডাকার সমস্যায় ভুগে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল থেকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সমাধান পেয়েছিলেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে, এবং এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভির স্টুডিওতে। কেমন আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর মারজান, আমি ভালো আছি। এবং প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আজকে জিটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের সবার অত্যন্ত প্রিয় বাঁধন সরকার। পূজা, কেমন আছে? অনেক অনেক স্বাগত তোমাকে জিটিভি স্টুডিওতে। ভালো আছি, এবং এখানে তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। দর্শকদের একটু বলে দিই, আসলে আমি আর পূজা আমরা স্কুল থেকেই পরিচিত, আমরা বান্ধবী ছিলাম। তো আমি তাকে আজকে পেয়ে একটু বেশি এক্সাইটেড। স্যার হয়তো এটা ইতিমধ্যে জেনেছেন। হ্যাঁ, ডেফিনেটলি প্রিয় মানুষ কাছে থাকলে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। স্যার, এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আমাদের যারা দেখছেন দর্শকরা, তাদের কাছে হয়তো একটু কঠিন একটা টার্ম, বা আগে শোনেনি, তবে নাক ডাকাটা খুব পরিচিত একটা সমস্যা, এবং আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষই এই সমস্যায় ভুগছে। তো প্রথমে স্যার আমি একটু জানতে চাইবো, এই নাক ডাকার কারণটা আসলে কি, কেন মানুষ নাক ডাকে? আসলে দোষটা নাকের হলেও নাক ডাকার পেছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দায়ী, এবং কি কি ফ্যাক্টর দায়ী সেটি একটি আমি ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। এখানে নাকও আছে এবং মুখও গহ্বরও আছে। তো মূলত আমরা নাক দিয়ে এবং মুখ দিয়ে, দুই পথ দিয়ে কিন্তু বাতাস গ্রহণ করি। তো একটি ফিজিওলজি হচ্ছে যেখানে বাধা সেখানেই কিন্তু আন্দোলন। হ্যাঁ, শব্দের যেরকম তরঙ্গ আছে, শব্দের যে ঢেউ তৈরি হয়, একটি বাধার মাধ্যমে কিন্তু ঢেউটা তৈরি হয়। ঠিক তেমনিভাবে আমরা যে নাক এবং গলা দিয়ে যে শ্বাস গ্রহণ করছি, এই শ্বাস যাওয়া এবং বের হওয়া, অর্থাৎ গ্রহণ করা এবং ছাড়ার মধ্য দিয়ে যদি কোনো বাধার তৈরি হয়, তখনই কিন্তু সেখান থেকে একটি শব্দ তৈরি হবে। আর সেই শব্দটাই আলটিমেটলি আমরা বলছি নাক ডাকা বা স্নোরিং। তো এখানে নাকের বিষয়টি আগে আসছে এই কারণেই, যে কারণে আমাদের প্রধান শ্বাস গ্রহণের অর্গান হচ্ছে নাক, যে কারণে নাক শব্দটা আসছে। কিন্তু পাশাপাশি কিন্তু গলাও দায়ী, এবং একই সাথে মানুষের দেহের ওজনটাও কিন্তু একটা ফ্যাক্টর। তো আমি প্রধান দুটি বিষয় এখানে জানানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এই যে নাক দেখা যাচ্ছে, নাকের পার্টিশনটা কিন্তু একটু বাঁকা। হ্যাঁ, খেয়াল করা যাচ্ছে? জি স্যার। নাকের পার্টিশনটা বাঁকা। নর্মালি পার্টিশন বাঁকা থাকার কথা নয়। বাঁকা থাকলে যেটি হয় যে এয়ার ফ্লোতে একটি বাধার তৈরি হয়, যে এখান দিয়ে এই জায়গাটাতে বাধা হচ্ছে, এই যে পাশ দিয়ে এয়ার ফ্লোটা যাচ্ছে, সো এই জায়গাটাতে একটি বাধা তৈরি হলো। বাধা তৈরি মানে এখানে একটা ওয়েভ তৈরি হচ্ছে। আবার এই পাশ দিয়ে যদি যাই, এখানে একটি বাধা তৈরি আছে। একই সাথে যে নাকের মধ্যে কিছু মাংসপিণ্ড রয়েছে, সেগুলো নর্মালি যেমন থাকার কথা তার চাইতে যদি অতিরিক্ত মাত্রায় ফুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে শ্বাস গ্রহণ এবং ছাড়তে বাধা তৈরি হতে পারে। তাহলে বাধার কারণগুলো আমরা যদি প্রথমে ফাইন্ড আউট করি, তাহলে নাকের হাড় বাঁকা একটি কারণ, মাংস ফোলা একটি কারণ, তাহলে এটা একটা কারণ। এরপর আসি আমরা গলার মধ্যে। এখানে খেয়াল করা যাচ্ছে টনসিল দুটো হিউজলি এনলার্জড। যদি টনসিল অতিরিক্ত মাত্রায় ফুলে যায়, তাহলে কিন্তু এই ওরাল ক্যাভিটির স্পেসটা কমে গেল। ন্যারো স্পেস দিয়ে বাতাস বের হলেও কিন্তু শব্দ তৈরি হবে। এবং ওপর দেখা যাচ্ছে যে এটি আলা জিহ্বা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি উভুলা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আলা জিহ্বাটাও মানে লম্বা হয় এবং ফুলে যেতে পারে। আমরা যখন ঘুমাতে যাই, তখন আলা জিহ্বাটা যদি অতিরিক্ত মাত্রা লম্বা এবং স্থূল হয়, সেটি ন্যাজোফ্যারিংসে কে অবস্ট্রাক্ট করে।
এবং অবস্ট্রাক্ট করলে আমাদের বাতাস যখন বের হয় নাক দিয়ে, তখন এই আলাজিহ্বার যে ডগাটা কাঁপতে থাকে, একটি ভাইব্রেশন হয়, সেখান থেকে কিন্তু নাক ডাকার শব্দ হতে পারে। এবং একই সাথে যাদের অতিরিক্ত মাত্রায় ওজন রয়েছে শরীরে, ওবেসিটি রয়েছে, তারা যখন ঘুমাতে যায় তখন কিন্তু একটি চেস্টের উপর একটি প্রেশার তৈরি হয়, সেখান থেকেও কিন্তু নাক ডাকার শব্দ তৈরি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে আরও কিছু কারণ এখানে জড়িত, যে শর্ট নেক এটি একটি ফ্যাক্টর। যে বিশেষ করে যারা দেখা যায় যে একটু ওবেস, তাদের কিন্তু ধীরে ধীরে নেকটা শর্ট হয়ে যাবে। তো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস যখন নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে যাবে, তখনও কিন্তু নাক ডাকার শব্দ হতে পারে। দ্বিতীয় চিবুক চলে আসে, চিন, ডাবল চিন যাদের হয়, তাদের কিন্তু নাক ডাকার শব্দ হতে পারে। এভাবে করে এই ফ্যাক্টরগুলোর সাথে জড়িত একটি খাদ্যাভ্যাস, যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করছে, অ্যালকোহল নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু নাক ডাকার শব্দ হতে পারে। কারণ ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করলে আমাদের যে স্মুথ মাসেল, সেই মাসেলগুলো অনেকটা রিল্যাক্স থাকে এবং ঘুমের সময় সেগুলো ফল ব্যাক করে আলটিমেটলি নাক ডাকার শব্দ করতে পারে। যারা অতিরিক্ত মাত্রায় তৈলাক্ত খাবার গ্রহণ করছে, ফাস্ট ফুড গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ওবেসিটি ডেভেলপ করছে। সো ইট মে বি দ্য কজ। অর্থাৎ নাক ডাকার জন্য শুধুমাত্র নাক দায়ী নয়, আমাদের বডির অনেকগুলো ফ্যাক্টর দায়ী, সেই সাথে আমাদের লাইফস্টাইলটাও দায়ী। আচ্ছা দাদা, আমার একটা কোশ্চেন আসছে, যেমন আমার নর্মালি নাক ডাকা নেই বা আমার ফ্যামিলির কারও নেই, কিন্তু আমার যেটা হয়, আমার ঠান্ডার প্রবলেম আছে। তো আমার যখন অতিরিক্ত ঠান্ডা লাগে বা নাক বন্ধ থাকে, ওই সময় যখন আমি ঘুমাই একটা আওয়াজ আছে। তো ওইটা নাক ডাকা কি সেম? এই যে বিষয়টা ডেফিনেটলি স্নোরিং, নাক ডাকা। আমি কিন্তু একটু আগে বলেছি যে নাক ডাকার জন্য নাকের ভেতরের পার্টিশন একটি ফ্যাক্টর আর মাংসপিণ্ড একটা ফ্যাক্টর হতে পারে। যখনই আপনার একটু ঠান্ডা লাগছে, সঙ্গত কারণেই আপনার নাকের ভেতরে যে টার্মিনেটগুলো, মাংসপিণ্ডগুলো, সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু ফুলে যাচ্ছে। ফুলে গেলে ন্যাজাল চেম্বারটা একটু ন্যারো হয়ে যাচ্ছে, আর ন্যারো স্পেস দিয়ে কোনো কিছু বের হতে গেলে একটি শব্দ তৈরি হবে। সো এইটাকে আমরা সিম্পল স্নোরিং বলি। কিন্তু এই স্নোরিং এর পাশাপাশি যখন তীব্র মাত্রায় কারো চলে যায়, তখন তার ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়। ওই কন্ডিশনটাকে বলছি আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, আমার এটা হয়, শ্বাসকষ্ট হয়, একটা আওয়াজও হয়, অনেক ঠান্ডা লাগলে, অনেক বেশি। তো এটা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার নাকটাকে একটু দেখা উচিত ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। যদি অতিরিক্ত মাত্রায় টার্বিনেটগুলো ফোলা থাকে, নরমালি হয় না, মানে ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা, তার মানে ঠান্ডা হচ্ছে আপনার জন্য একটি ফ্যাক্টর, একটা অ্যালার্জিক ফ্যাক্টর, যে ফ্যাক্টরের সংস্পর্শে আপনি আসলে আপনার টার্বিনেটগুলো অ্যালার্জিক কারণে ফুলে যাচ্ছে, এবং তখন আপনার একটু ডিফিকাল্টিস ফেস হতে পারে। তো এটার সঠিক সমাধান হচ্ছে আপনাকে এই ফ্যাক্টরগুলো থেকে নিজেকে মুক্ত থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের এখন এই অ্যান্টিহিস্টামিন গ্রুপের বেশ কিছু ভালো ঔষধ কাজ করে, যে আপনার এরকম কোনো সিমটম দেখা দেওয়ার সাথে সাথে যদি আপনি এই অ্যান্টিহিস্টামিন অথবা ন্যাজাল যে স্প্রেগুলো আছে সেগুলো একটু ব্যবহার করেন 1 সপ্তাহ, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা অচিরেই দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, আজকে আমাদের আয়োজনের যে আলোচনার মূল ফোকাসটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন করব, তবে ছোট্ট একটি বিরতি পরে। প্রিয় দর্শক, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। আলোচনা করছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে। ছোট্ট একটি বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। কথা বলছি নাক ডাকার সমস্যার কারণে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে, পাওয়ার্ড বাই ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, এই যে নাক ডাকার কারণটা আসলে তো আমরা জানলাম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি কি নাক ডাকার কোনো কারণ নাকি নাক ডাকার কোনো উপসর্গ? আসলে এই বিষয়টি কি আমাদের একটু বুঝিয়ে বলেন। নাক ডাকা হচ্ছে একটি শব্দ, যেটি একটু আগে আমরা আলোচনা করলাম। একই সাথে যদি এর ফলে কোনো রোগীর রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তীব্র শ্বাসকষ্ট হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যারা আক্রান্ত, তারা মাঝে মধ্যেই তাদের শ্বাস বন্ধ হয়ে যায়, স্লিপ সেন্টার আলটিমেটলি স্টপ হয়ে যায়। সেখান থেকে কি হয় যে রোগী হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যখন ব্রেন অক্সিজেন ক্রাইসিসে পড়ছে, তখন তার স্লিপ সেন্টারটা ব্রেক হয়ে আলটিমেটলি তার ঘুমটা ভেঙে যাবে। তখন সে জেগে যাবে, জেগে হঠাৎ করে উঠে মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, একটু ঝাঁকুনি দিবে গায়ের মধ্যে, কারণ ওই সময়টাতে তার স্মুথ যে ঘুমটা সেটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এই যে একজন রোগী ঘুমের মধ্যে নাক ডাকার পাশাপাশি যখন তার ঘুম ভেঙে যাচ্ছে
এবং শ্বাসকষ্টে হচ্ছে এবং শ্বাসকষ্টের জন্য কিন্তু তার ঘুম ভাঙছে, এই কন্ডিশনটাকে মূলত বলা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমি কি বোঝাতে পেরেছি? নিশ্চয়ই স্যার, আমার মনে হয় এটা পূজার কাছে আমরা বেশি ভালো করে জানতে পারবো। তুমি কি বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। যারা নর্মালি নাক ডাকে ওনারা যদি মানে এটা নিয়ে খুব সিরিয়াস না হয়, একটা টাইমে যে খুব অতিরিক্ত হলে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার একটা অবস্থা হতে পারে। খুব ছোট আকারে দেখলে হবে না, কারণ অনেকেরই আছে কিন্তু খুব সিভিয়ার আকারে নাক ডাকে, পাশের রুম থেকেও শোনা যায়। এমন ঘটনাও তো আছে। আমাদের উপমহাদেশের যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী, তিনি কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মারা গিয়েছেন। তাই? হ্যাঁ। তাহলে এটা কিন্তু একটি অশনি সংকেত আমাদের জন্য, এবং বলা হচ্ছে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ, অর্থাৎ অন্যান্য রোগের কারণ। আচ্ছা, মানে এটা সবকিছুর সাথে জড়িত। যারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভোগে তাদের অনেক জটিলতা তৈরি হয়। আমি একটু এই ফাঁকে বলে রাখি, যারা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত তাদের কর্মজীবনে, তাদের চাকরি জীবনে, তাদের প্রাত্যহিক জীবনে একটি প্রভাব পড়ছে। সো এটা কিন্তু একটা ইম্প্যাক্ট, তার কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হচ্ছে। এরপর যারা আমার কাছে গত পরশুদিন ইংল্যান্ড থেকে একটা রোগী এসেছে, সে দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছে তার পরিবার সহ। তো তিনি এরকম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত একটা পেশেন্ট। তো তিনি যেহেতু তার পেশাটা ছিল ড্রাইভিং, বিদেশে কিন্তু এটা খুব স্ট্রিক্টলি মেনটেন হয় যে কারো যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তার লাইসেন্সটা কিন্তু বাতিল হয়ে যায়। তো ওনার এই রোগটা ছিল, তো উনি এটার জন্য দুবার অ্যাক্সিডেন্টও করেছে। আমি বললাম যে কিভাবে? বললো যে স্যার আমি ড্রাইভিং করতে করতেই আমার ঘুম চলে এসেছে, আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। তো সঙ্গে সঙ্গেই এটি আলটিমেটলি তদন্ত হয়েছে, তার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়টি যে তার কিন্তু চাকরিটি থাকলো না, এবং এটা কিন্তু জীবন ধ্বংসকারী একটি সমস্যা যে একজন ড্রাইভারের হাতে কিন্তু অন্য মানুষের জীবন। সে অ্যাক্সিডেন্ট হলে সে নিজেও মারা যেতে পারে, আবার তিনি যাকে ক্যারি করছেন সেও মারা যেতে পারে, যার সঙ্গে লাগিয়ে দিল যেই যানবাহনের সঙ্গে সেখানে থাকা যাত্রীরাও কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। তার মানে কতটা ভয়াবহ। এরপর আমরা বলছি যে এই ধরনের রোগীদের মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে যায়। যিনি নাক ডাকছেন তো তাকে কিন্তু খুব ভালোভাবে কেউ নেয় না। হ্যাঁ, ভালোভাবে নেয় না, আবার ঘুম কম হলে তো ভালোভাবে নেয় না। একটা না অনেকদিন ঘুমাবা না, তোমার কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম হবে, বিহেভিয়ারেও প্রবলেম হবে, শারীরিক পারিবারিক সব ধরনের সমস্যা। বিহেভিয়ার বলতে যে তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে যাবে, নরমাল মানুষের মতো ঘুম যদি না হয়, ট্রু অল্পতেই সে রেগে যাবে, তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, এবং তার যেটি হবে যে দাম্পত্য জীবনে একটি কলহ চলে আসবে। সেটা কি? সে যখন ঘুমাবে তার পাশের যে পার্টনার সে তখন শান্তিতে ঘুমাতে পারবে না। হ্যাঁ, এক কথায় দুই কথায় দেখা যাবে তাদের মধ্যে মনোমালিন্যতা তৈরি হলো। তাহলে এতগুলো সমস্যা, এটার মৌলিক কারণটা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না। স্যার আসলে এতক্ষণ তো আমরা কিছু আতঙ্কের কথা শুনলাম, সমস্যা শুনলে মারা যেতে পারে, এগুলো শুনে দর্শকদের মনে তো অনেক আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এবার একটু সমাধানের কথা শুনতে চাই স্যার। এই যে নাক ডাকার সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে, তার অ্যাসেসমেন্টটা কিভাবে করেন এবং কি চিকিৎসার মাধ্যমে আসলে সমাধান পাওয়া সম্ভব? নাক ডাকা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সমস্যা আক্রান্ত রোগীদেরকে আমরা প্রথমেই অ্যাসেস করে থাকি। তার ওজনটাকে আমরা অ্যাসেস করি, ওজন অনুযায়ী তার বিএমআই অনুযায়ী তার কতটুকু ওজন থাকার দরকার সেটিকে আমরা অ্যাসেস করি। যদি আমরা ওভার ওয়েট পেয়ে থাকি তখন তাকে আমরা ওজন কমানোর জন্য লাইফস্টাইল মডিফিকেশনের একটি চার্ট দিয়ে থাকি, এবং এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আছে ডায়েটিং, ডিসিপ্লিন এবং এক্সারসাইজ। পাশাপাশি আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন করে কোনো অবস্ট্রাকশন আছে কি না নাক এবং গলার মধ্যে সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, এবং সেজন্য আমরা নাকটাকে দেখি, গলাটাকে দেখি। যদি নাকের হাড় বাঁকা থাকে, মাংস ফোলা থাকে, গলার মধ্যে টনসিলটি বর্ধিত থাকে, আলাজিহ্বাটা বর্ধিত থাকে, সেটার কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে, তখন আমরা অপারেশন সাজেস্ট করে থাকি। এবং সাজেস্ট করার পূর্বে আমরা একটা পরীক্ষা করি, অ্যাসেসমেন্ট পরীক্ষা, যেটির নাম হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসomnography। এই পরীক্ষা করে দেখি যে রোগীটি কোন লেভেলে আছে, এটি কি মাইল্ড নাকি মডারেট নাকি সিভিয়ার। এই পলিসomnography পরীক্ষার মাধ্যমে আমরা একটা রোগীর ঝুঁকি বুঝতে পারি তিনি কোন লেভেলে চলে গিয়েছেন। সাধারণত মাইল্ড পেশেন্ট যারা আক্রান্ত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন এবং জীবনযাত্রার পরিবর্তন, ডায়েটিং করিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো করতে পারি। যাদের মডারেট বা সিভিয়ার এবং তার উপসর্গ কোনোভাবেই যাচ্ছে না, তখন আমরা আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করার মাধ্যমেও এই ধরনের রোগীদের নাক ডাকা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে পুরোপুরি মুক্ত করতে পারি। আচ্ছা দাদা, আপনি যেহেতু বললেন যে অপারেশনের কথা, তো
কেউ যদি অপারেশন করতে চায় তো এখান থেকে মানে সমাধান পাওয়া কিভাবে সম্ভব? খুব সুন্দর একটা প্রশ্ন ভালো করেছে স্যার। একটি প্রশ্ন এবং এর সমাধান নিশ্চয়ই আছে, সেটা আমরা আলোচনা করব। তবে স্যার ছোট্ট একটি বিরতির পরে সমাধানটা আমরা জানবো। দর্শক আপনারাও নিশ্চয়ই সমাধান জানতে চান, তাহলে সাথেই থাকতে হবে। ছোট্ট একটি বিরতির পর ফিরছি। দর্শক বিরতির পর ফিরে এলাম লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে, পাওয়ার্ড বাই ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, বিরতির পূর্বে পূজা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে আসলে এই নাক ডাকার সমস্যার সমাধান সংক্রান্ত একটি প্রশ্ন তিনি করেছেন, যে সার্জারির মাধ্যমে বা আসলে চিকিৎসা নিয়ে সমাধান পাওয়া সম্ভব কিনা, এটার ব্যাপারে একটু জানতে চাই। অবশ্যই সমাধান পাওয়া সম্ভব, এবং এটার একটি বাস্তব চিত্র আমি এখন আমার এক সম্মানিত পেশেন্টের দেখাচ্ছি, যে যিনি এরকম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় তীব্রভাবে আক্রান্ত ছিলেন এবং অপারেশনের পর তিনি সুস্থ হয়ে যান। সেই গল্পটা একটু শেয়ার করতে চাই ডকুমেন্টারি থেকে। আমরা জানি যে অনেক পাশ্চাত্য দেশে মানে বহির্বিশ্বে নাক ডাকার কারণে স্বামী স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু বহির্বিশ্বে ঘটে। আমরা আসলে মমতাময়ী দেশ, যে দেশে স্বামী স্ত্রীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিপদে আপদে আগলে রাখার চেষ্টা করে। ঠিক তেমনি এই বোনটি তার স্বামীর এই যে নাক ডাকার শব্দ, এটাকে আসলে উপেক্ষা করেছে। পাশাপাশি তার পাশেই সে থাকছে এবং তারকে ভালোবেসে তার কাছেই থাকছে, এবং শুধুমাত্র নিজের যন্ত্রণাটাকে একটু কমানোর জন্য সে এই ইয়ার প্লাগটি ব্যবহার করছে, তাই তো? এটা বিয়ের পর থেকে কানে দিয়ে ঘুমাইতাম, ওর পাশে ওর অনেক নাক টানতো, তো ঘুমাইতে পারতাম না, এই জন্য কানে দিয়ে ঘুমাইতাম। তাহলে তার হাজব্যান্ডের কি হয়েছে যে এরকম নাক ডাকবে? এটাই হচ্ছে বিষয়। আমি একটু এই মুহূর্তে একটি ছবি আঁকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো মানুষ দুইভাবে আসলে শ্বাস নেয়, একটি হচ্ছে নাক দিয়ে শ্বাস নেয়, এই যে আমি পথটি আঁকলাম, এই পথ দিয়ে হচ্ছে বাতাস ঢুকে এই শ্বাসনালীতে আসে, অর্থাৎ ফুসফুসে আসে। আর এটা হচ্ছে আলা জিহ্বা, এই যে আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। আর এই দুটো হচ্ছে টনসিল। তো টনসিল মাঝখানে বড় হয়ে গিয়েছে, যার কারণে এখানে স্পেস কমে গেল। আলা জিহ্বা লম্বা, এবং এটা যখন সে ঘুমায় তখন ফল ব্যাক করে, আলটিমেটলি এখানে একটি চাপ তৈরি করছে। তো এবং আবার তার নাকের যে সম্মুখভাগে আমরা যে সেপ্টামটা রয়েছে, সেই সেপ্টাম সেখানেও বাঁকা, এদিক দিয়েও দম ঠিক মতন ঢুকতে পারছে না, যতটুকু যা ঢুকছে তা আবার এখানে এসে মানে সংকুচিত হয়ে যাচ্ছে, আবার মুখ দিয়েও প্রপারলি শ্বাস নিতে পারছে না। সব কিছু মিলিয়ে তার একটি মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি হয়েছে, যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ফিচার্স। অর্থাৎ তার ঘুমের মধ্যে তীব্র মাত্রায় শ্বাসকষ্ট হয়, পাশাপাশি তার ঘুমের মধ্যে তীব্র মাত্রায় নাক ডাকার শব্দ হয়। এই কন্ডিশনে এই ধরনের রোগীদেরকে আমরা স্লিপ সার্জারি নামক একটি সার্জারি করি। স্লিপ সার্জারি মানে কি? সেই সার্জারি যে সার্জারি করলে স্লিপটা ভালো হবে বা ঘুমটা ভালো হবে। তো এই ঘুম ভালো যখন হবে তখন কিন্তু তার আর এই নাক ডাকার শব্দ হবে না। এই যে পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, এই পেশেন্টটার কিন্তু তীব্র মাত্রা স্লিপ অ্যাপনিয়া ছিল। আমরা তার নাকের বাঁকাহারটাকে সোজা করেছিলাম, মাংস চাপিয়ে দিয়েছিলাম, যেটাকে আমরা বলছি টার্বিনোপ্লাস্টি। নাকের পেছনে এডিনয়েড নামক একটি টিস্যু থাকে, সেটাকেও আমরা ক্লিয়ার করেছি কোবলেশন এডিনোটনসিলেক্টমি করার মাধ্যমে। পাশাপাশি তার আলা জিহ্বার যে ডগাটি, সেটাকে কিঞ্চিত খাটো করেছি, যেটাকে আমরা বলছি পার্শিয়াল ওভালেক্টমি। হ্যাঁ, অর্থাৎ এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অনেকগুলো কম্পোনেন্ট এখানে রয়েছে। নাক এবং গলার মধ্যে 6টি কাজ আমরা করেছিলাম, এবং এটি একটি সময় সাপেক্ষ সার্জারি, 1.5 থেকে 2 ঘন্টা আমাদের সময় লাগে। তো এই অপারেশন করার পর আমরা তাকে টাইম টু টাইম ফলো আপ করি, এবং লাস্ট ফলো আপে যখন এই রোগী আমাদের কাছে আসে, তার স্ত্রী এবং তার হাজব্যান্ড এসে বলে যে এখন তিনি আর নাক ডাকেন না। ইভেন এমন হয়েছে যে তার স্ত্রী মাঝে মধ্যে ভয় পেয়ে যায় তার হাজব্যান্ড তার পাশে আছে কিনা, কারণ কোনো শব্দই নাই। তখন দেখে যে না, শান্তিতে সে ঘুমাচ্ছে। অর্থাৎ আমি এই গল্পের মাধ্যমে, বাস্তব চিত্রের মাধ্যমে বোঝাতে চাই যে এরকম সমস্যা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সমাধান কিন্তু আছে।
পূজা, তুমি তো গানের জগতের মানুষ এবং অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছো, সামনেও দিবে। স্যার, যেহেতু আমাদের প্রোগ্রামের একটা রিচুয়ালই বলবো, আমরা যখন একজন সঙ্গীত শিল্পীকে পাই তাকে তো গান না গিয়ে এখান থেকে যেতে দেওয়া হয় না। আপনার স্যার একটা পছন্দের গান যদি আজকে আমরা পূজার কণ্ঠে শুনতে পারি। তার মৌলিক গান একটি শুনতে চাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা আলোচনা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ ডক্টর মার্জান। আমি একটি কথাই বলতে চাই যে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা ছোটোখাটো বিষয়গুলোকে আসলে ইগনোর করে থাকি। আসুন আমরা ইগনোর না করে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলি, স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি সচেতন হই, তবে আমরা সুস্থ থাকতে পারবো। টেক কেয়ার। প্রিয় দর্শক, পরিমিত খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত ঘুম আমাদের জন্য খুবই দরকার। সুতরাং এই নাক ডাকার জন্য ঘুমের সমস্যা হলে এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সচেতনতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শই আপনাকে মুক্তি দিতে পারে। দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যা জানিয়ে আমাদের চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়, অথবা আমাদেরকে ফোন করবেন 014099777862 এই নম্বরে। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি দেখতে হলে চোখ রাখুন জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত 8:30টায়। আগামীতে আপনাদের সচেতন করবার লক্ষ্যে খুব তাড়াতাড়ি ফিরবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে, হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না